অর্থনীতি অনেকটা প্রতারিত প্রেমিকের মতো, প্রতিশোধ পরায়ণ। এই উপমা অ্যানালজি ব্যবহার করে আপনি কি বোঝাতে চাইছেন? রাজনীতিবিদদের মূল্য দিতে হয় না, মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। আমাদের মূল সমস্যা একটা, এক ব্যক্তির শাসন। এই জন্য আমরা চাচ্ছি এক ব্যক্তির শাসন যাতে না আসে আর এক দলীয় শাসন না আসে। এমন সব লোককে নির্বাচিত করবেন যাদের একটা জীবিকা আছে, তার একটা আয়ের উৎস আছে, যেটা দিয়ে তার সংসার চলে, এই চাঁদের উপর নির্ভর করবে না। ভবিষ্যৎটা কেমন দেখেন এইখানে? কি ধরনের সরকার আসবে সেটার উপরে। উন্নয়ন প্রকল্প তাজমহল নয়, তাজমহল যে আপনার স্ত্রীর জন্য মমতাজ মহলের না ইয়েতে করছে, কত টাকা লাগছে, কি মেটেরিয়াল, এগুলো তো আপনি বদল করেন নাই। আর আপনি তো রাজা, কিং, কিন্তু তো গণতান্ত্রিক সরকার তো কিং না। রাজনীতিবিদরা অনর্থনীতি পছন্দ করেন কেন? কারণ তাদের ইলিগাল ইনকামে নেই, এটা তো হচ্ছে অনর্থনীতি। আপনি যে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হবে, আপনার উত্তরসূরিরা সেখানে আসবেন, তাদের জন্য আপনার কোনো পরামর্শ? হাতড়াতে হবে না। আমি যেরকম জানতাম না কি করতে হবে সেটা হবে না, তারা কিন্তু জানবেন। আরেকবার ভোটে দাঁড়াচ্ছি না, সুতরাং আমাদের তো এমবেলিশ করার কিছু নেই। আমরা বলবো যে আমরা এটা করতে পারছি, এটা করতে পারি নাই, আপনারা এটা করার চেষ্টা করবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিভিএস ফিউচার। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি। আছেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। আমাদের অনুষ্ঠানের নাম টিভিএস ফিউচার। এই অনুষ্ঠান দেখতে শুরু করার আগে যে কেউ ভাবতে পারেন আপনি আমাদের কোন কোন বিষয়ের নিয়ে ভবিষ্যৎ আলোচনা করবেন। কেউ ভাবতে পারেন বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি, নাকি সড়ক পরিবহন, নাকি রেলওয়ে নিয়ে আলোচনা করব। কিন্তু আমাদের আলোচনায় অতিথি হিসেবে পেয়েছি অর্থনীতিবিদ এবং লেখক মোহাম্মদ ফাউজুল কবির খানকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করে বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে রাজনৈতিক অর্থনীতিতে মাস্টার্স করেছেন এবং বিনিয়োগ তত্ত্ব, ইনভেস্টমেন্ট থিওরিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ সরকারের সচিব ছিলেন। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন মোহাম্মদ ফাউজুল কবির খান। গত বছর তার একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইটা নিয়ে আমাদের আজকে আলোচনা, বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। বলে রাখা ভালো, এটাই তার প্রথম বই নয়, এর আগেও তার বই প্রকাশিত হয়েছে। যেমন একটা বই, হাউ পাবলিক এন্টারপ্রেনারশিপ ক্যান ট্রান্সফর্ম দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড, বইটি অনুদিত হয়েছে ফরাসি ভাষাতেও। আরেকটি বই আছে, ফাইন্যান্সিং লার্জ প্রজেক্ট, পিয়ারসনে প্রকাশ করেছে, বইয়ের সহলেখক তিনি। বইটি চীনা ভাষায় অনুদিত হয়েছে। আমরা আলোচনা করব আজ তার বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বইটা নিয়ে। আলোচনা শুরুর আগে আসুন বইটা সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই। বইটাতে আসলে কি আছে? 2009 সাল থেকে 2025 সাল পর্যন্ত সময়কালে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতির চেহারা কেমন ছিল, বইটির নানা নিবন্ধে সেটা চিত্র প্রকাশ পেয়েছে। লেখকের সহজ ভাষা, রসবোধ আমাকে যেমন আকৃষ্ট করেছে, আপনারা পড়লে নিশ্চয়ই আকৃষ্ট হবেন। তাই টিভিএস ফিউচারে তাকে একদিন আমন্ত্রণ জানানোর পরিকল্পনা আমাদের অনেক আগে থেকেই ছিল। বইটা 2টা চ্যাপ্টারে বিভক্ত। প্রথম অংশ উন্নয়ন ও অর্থনীতি। এই শিরোনামের অধীনে 36টা নিবন্ধ আছে, যেখানে অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি আমাদের রাজনীতিবিদদের মেগা প্রকল্পের ভ্রান্তি এবং আসক্তি, দুর্নীতি, ব্যবসায়ীদের সুদের হার নির্ধারণ, জ্বালানি তেলের দাম, মূল্যস্ফীতি, চিকিৎসা ব্যবস্থা, বিশ্বব্যাংক আইএমএফের ভূমিকা, করোনা পরিস্থিতি, পেনশন, অর্থনীতি সংস্কার, মুদ্রা কর অর্থনীতি, এমনকি ভারত বাংলাদেশ সম্পর্ক থেকে পেঁয়াজের বিমান যাত্রা পর্যন্ত বিষয়গুলো আলোচিত হয়েছে। এসব নিবন্ধে আলোচনায় আবর্তিত হয়েছে অর্থনীতির তত্ত্ব ও নীতিকে ঘিরে, এবং এসবের মধ্য দিয়েই অর্থনীতিবিদ মোহাম্মদ ফাউজুল কবির খান ব্যত্যয়সমূহ তুলে ধরেছেন। তত্ত্ব ও বাস্তব পরিস্থিতি একসাথে তুলে ধরে সমাধানের পথও বাতলে দিয়েছেন। এই বইয়ের দ্বিতীয় অংশে আছে নবায়নযোগ্য শক্তি ও জ্বালানি শিরোনামের অধীনে 7টি নিবন্ধ। সেগুলিতে নবায়নযোগ্য শক্তির উত্তরণের চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে তিনি আলোচনা করেছেন। 43টা নিবন্ধের প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে আলোচনা হতে পারে, তবে এর জন্য অনেক সময় প্রয়োজন। যদি সেটা সম্ভব হয়, ভবিষ্যতে আমরা সে আলোচনাও করব। উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর যদি উনি আমাদের জন্য সময় দিতে পারেন, তাহলে আশা করি সেই সুযোগ পাবো। মোহাম্মদ ফাউজুল কবির খান, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আপনার অনেক ব্যস্ততার মাঝেও আমাদের জন্য একটু সময় বের করে আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আলোচনায় যেতে চাই আপনার যে বইটা নিয়ে কথা বলছিলাম, বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি। বাংলাদেশ রাজনৈতিক অর্থনীতির প্রথম
চ্যাপ্টারের প্রথম নিবন্ধ যেটা আছে বাংলাদেশে অনর্থনীতি চর্চা, তো সেই নিবন্ধের শেষের দিকে আমি একটা অ্যানালজি পেয়েছি, আমি এখান থেকে আপনার কাছ থেকে শুনতে চাই। অর্থনীতি অনেকটা প্রতারিত প্রেমিকের মতো, প্রতিশোধ পরায়ণ। এই উপমা অ্যানালজি ব্যবহার করে আপনি কি বোঝাতে চেয়েছেন? ইকোনমিক্স কতগুলো বেসিক রুলস আছে, ইকোনমিক্সের মধ্যে ডিসএগ্রিমেন্ট আছে, বাট এর মধ্যেও কতগুলো এসেনশিয়ালস আছে যেগুলোর ব্যাপারে এগ্রিমেন্ট আছে। অনেক বিষয়ে এগ্রিমেন্ট নাই, কিন্তু কিছু ব্যাপারে এগ্রিমেন্ট আছে। যেমন ধরেন যে বাজার অর্থনীতি, এটা অর্থনীতি প্রবৃদ্ধির সহায়ক। তারপরে হচ্ছে যে যে নিয়ন্ত্রণ, এটা কাজ করে না, এই যেমন সুদের হার নিয়ন্ত্রণের ইয়ে। তো এখন মুশকিল হলো সেটা হচ্ছে যে ওই যে রাজনীতিবিদরা তো অর্থনীতি করেন, পরিচালনা করেন, তো ওনারা মনে করেন যে না এটা করি কি আর কি হবে, অসুবিধা কি, আমি ধরেন বাড়াই দিলাম, পাবলিক খরচ বাড়াই দিলাম, প্রধানত দুর্নীতি করার উদ্দেশ্যে। তো এগুলো করা যায়। তারপরে ধরেন এই যে সুদের হার, ইচ্ছা করে একটা উচ্চ হার আপনি বেঁধে দিলেন, এরকম অনেক কিছুই রাজনীতিবিদরা সংকীর্ণ ব্যক্তি স্বার্থে অথবা গোষ্ঠী স্বার্থে তারা এটা করেন। কিন্তু এগুলোর যেটা মুশকিল হলো সেটা হলো যে এক পর্যায়ে এগুলো আর কাজ করে না। তখন অর্থনীতিতে ওই যে যেটা বললাম যে প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। এর মানে যেটা বলতে চাচ্ছি যে আপনি যে জিনিসগুলো করতে চান তার উল্টা ফলগুলো হয়। যেমন ধরেন মনে হয়েছিল যে সুদের হার হলে সুদের হার বেঁধে দেওয়া হলে সিঙ্গেল ডিজিট হলে এটাকে যদি উপরে করা হয় তাহলে অনেক শিল্পায়ন হবে, অনেক বিনিয়োগ হবে। 9-6 কথা। হ্যাঁ, 9-6। কিন্তু দেখা গেল যে না, সেই বিনিয়োগ তো হয় নাই, বরঞ্চ এইটাকে করে টাকা পাচার হয়েছে, মানি লন্ডারিং হয়েছে। তো এই জন্য অর্থনীতিকে আপনাকে একটা নিয়মের মধ্যে রাখা ভালো, তার সাথে চিট করা উচিত না। যেটা করলেই আপনাকে এটার মূল্য দিতে হবে। আপনি সব জায়গাতে এটা হয়েছে, যেমন রিজার্ভের ক্ষেত্রে হয়েছে, আপনার রিজার্ভ শার্পলি করছে। তারপরে আপনার এক্সচেঞ্জ রেটটাকে ধরে রাখা হয়েছে জোর করে। তো কিছুদিন রাখা গেছে এবং ভালোই চলছে। যারা কি বলে এক্সচেঞ্জ রেট ধরে রাখলে যারা উপকৃত হয় তারা খুব খুশি হয়েছে, কিন্তু আলটিমেটলি এটা রিজার্ভ ডিপ্লিটেড হয়ে গেছে, এক্সচেঞ্জ রেটটা ঠিকই আবার নিজের জায়গায় ফিরে গেছে। তো ওই জন্য এবং এটাকে জন্য কিন্তু রাজনীতিবিদদের মূল্য দিতে হয় না, মূল্য দিতে হয় জনগণ, সাধারণ মানুষকে। তো এইটাই হলো সমস্যা। ওই যে সাধারণ মানুষকে যে মূল্য দিতে হয় সেই মূল্যটা বেশ কঠিন মূল্য। মানে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠলে রাজনীতিবিদরা সেফ থাকেন, কিন্তু সাধারণ জনগণ যেটা কারণ হচ্ছে কি, কারণ এই অর্থনীতিটা তো সবার, কেবলমাত্র রাজনীতিবিদদের জন্য না। তারা হয়তো কিছু টাকা পাচার করে বেগম বাজারে নিয়ে গেলেন, ব্যক্তিগতভাবে রাখলেন, কিন্তু সাধারণ মানুষের তো আর সে উপায় নাই। তো সাধারণ মানুষ এটার ভিকটিম হয়। তো তখন এই যে এক্সচেঞ্জ রেট বেড়ে গেল, ফলে আমদানি মূল্য বেড়ে গেল, তারপরে এরপরে ইনফ্লেশন বেড়ে গেল। যেটা বললাম যে সবগুলো যে সেলফ ডিফিটিং যেসব সেগুলো একটা দুষ্ট চক্র তৈরি হয়ে চক্র তৈরি হলো, ভিশাস সাইকেল। বাট অন্যদিকে যদি আপনি অর্থনীতির মূল নিয়ম নীতিগুলো যদি আপনি মেনে চলেন, তখন একটা দুষ্ট চক্রের পর একটা ভালো চক্র গড়ে ওঠে। এটা একটা সেলফ এনফোর্সিং একটা ভালো থেকে আরেকটা ভালো হয়, ভার্চুয়াস সাইকেল গড়ে ওঠে আর কি। সেটার আলটিমেট বেনিফিশিয়ারি হয় যে সাধারণ জনগণ, উন্নয়ন হয়। তারপরে হচ্ছে যে মুদ্রাস্ফীতি কমে, তারপরে এক্সচেঞ্জ রেটটা স্থিতিশীল থাকে, জীবনযাত্রার মান বাড়ে, তারপরে হচ্ছে যে রাজস্ব আদায় বাড়ে, নানান কিছু। সবারই লাভ তো, কতিপয় গোষ্ঠীবাদে সবার লাভ। আপনার কতিপয় গোষ্ঠীবাদে সবারই লাভ। তাহলে এইটার ব্যত্যয় ঘটছে যখন আপনার প্রথম নিবন্ধে যেটা বলছিলাম যে বাংলাদেশে
অনর্থনীতি চর্চা। তো নিবন্ধের শুরুর প্যারাগ্রাফ আমি যদি একটু কোট করি, সাম্প্রতিককালে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এসব দেশের সরকার কোভিড অতিমারি ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণ বলে চালিয়ে দিতে চাইলেও এর মূল কারণ আসলে দেশের অনর্থনীতির চর্চা। তো দেশে অনর্থনীতির চর্চা বেড়েছে, আপনার বইতে বলা হচ্ছে, আপনি আরেকটা শিরোনাম দিয়েও বলেছেন, সেখানে একটা উপশিরোনাম, সেখানে বলা হচ্ছে সাম্প্রতিককালে অনর্থনীতির চর্চা ব্যাপক বেড়েছে। তাই প্রথমে এই সংক্ষেপে পৃথিবীর সব দেশের সরকার 6 অর্থনৈতিক কর্মকাণ্ড এর বিপরীতে বাংলাদেশে অনর্থনীতির চর্চার কিছু উদাহরণ তুলে ধরবো। মানে সরকারের যে 6টা মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড থাকে, আমরা আপনার কাছে সেই একটা করে আমরা বইতে আপনি যেমন ভাবে বিশ্লেষণ করেছেন আমরাও সেটা শুনতে চাই একটা করে। প্রথম পর্ব আমরা ধরেন শুরু করতে চাই, আপনার প্রথম পর্ব আছে আইনি সামাজিক কাঠামো বজায় রাখা। সেখানে সরকারের মূল কাজ হয় আইনি সামাজিক কাঠামো বজায় রাখা। যদি সেটা ব্যত্যয় ঘটে তাহলে কি অবস্থা দাঁড়ায়, আমাদের কি অবস্থা দাঁড়িয়েছি। ওই যেটা বললাম যে একটা হচ্ছে আইনি কাঠামো, একটা হচ্ছে বিচার ব্যবস্থা। আপনি বিচার যদি না পান, আপনার জমি কেউ জবরদখল করলো, কারণ আমাদের পুঁজিবাদী অর্থনীতির একটা হলো প্রপার্টি রাইটস, যেটা আপনার প্রপার্টি, সেটার উপর ব্যবহার করার আপনার নিরঙ্কুশ অধিকার আছে। কিন্তু এই অধিকারে যখন হস্তক্ষেপ করে কেউ যখন আপনার প্রপার্টি জবরদখল করে, কিংবা যেভাবে ওই যে ব্যাংকগুলো জবরদখল হলো, হলো, তখন হয় কি যে এটা তো এই জন্যই সরকারের একটা কাজ হলো যে আইনি কাঠামো, কেউ যাতে এই জাতীয় দুঃসাহস না করতে পারে, এইটা একটা কাজ। আর একটা হচ্ছে যে সামাজিক শৃঙ্খলা এই যেটা বললাম এই জুলাই হলো কেন? জুলাই হলো তো এই কারণে যে আপনি সামাজিক শৃঙ্খলাটাকে রাখতে পারেন নাই, মানুষকে মতামত প্রকাশ করতে দেন নাই, তারপরে মানুষকে লেজিটিমেট গ্রিভান্স সেটা প্রকাশ করতে দেন নাই। তো এর ফলে মানুষ ক্ষোভে ফেটে পড়েছে। তারপর হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকাতে একটা ট্রুডো জগন্নাথ একটা পার্লামেন্ট ছিল, কিন্তু পার্লামেন্ট যে মেইন কারণ সেই কাজটা তো তারা করে নাই। তারপরে যারা বিরোধী দল ছিল, তথাকথিত বিরোধী দল, তারা তো সেইগুলো পালন করে নাই। তো এই জন্য এইটা একটা বড় ফেলিয়ার, এবং যেটাই আলটিমেটলি যেটা বললাম যে এই যে ইকোনমিক ডিক্লাইন হয়েছে, এবং যেটা বললাম যে সোশ্যাল আনরেস্ট সেটা এই জন্য আইনি সামাজিক কাঠামো যেটা বজায় রাখতে আমরা ব্যর্থ হয়েছিলাম, যার পরিণতি আমরা এখন দেখছি। এটা থেকে সামনের দিনগুলো এগিয়ে যাওয়ার সহজ পথ কি? এগিয়ে যাওয়ার সহজ পথ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারে আমরা কিছু চেষ্টা করেছি। যেমন ধরেন এই যে জুলাই চার্টার যেটাকে আমরা বলি, এই জুলাই চার্টারে আমরা এই জাতীয় কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে চেষ্টা করি। আমাদের মূল সমস্যাটা কি? মূল সমস্যাটা হচ্ছে এক ব্যক্তির শাসন, এটা যাতে না হয়। তো আমরা বলছি যে একটা জুলাই সনদে রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে যে আমরা একটা ক্ষমতার ভারসাম্য, যেমন এখন আমাদের রাষ্ট্রপতি দুইটা, অ্যাকচুয়ালি দেশের সবচেয়ে শীর্ষ ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি, কিন্তু ক্ষমতাহীন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ সাহেব বলতেন যে আমার তো মানে জানাজা পড়া ছাড়া আর কোনো কাজ নাই। অন্যদিকে প্রধানমন্ত্রীর কাছে যে কোনো জিনিস একটা খুব সামান্যই হলো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা, তো এটা তো হওয়ার কথা না। কারণ হচ্ছে যে এটা ক্ষমতার ভারসাম্য। আমি আপনাকে একটা বিষয় মনে করে দিতে চাই, এমন অবস্থা হয়েছিল কোথাও আগুন লেগেছে, হ্যাঁ ওটাও ওইখান থেকে বলা হচ্ছে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আগুন নিভাতে হবে, এটা কি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ? তো ওই জন্য এক ব্যক্তির শাসন হচ্ছে একটা বড় সমস্যা। আর একটা বড় সমস্যা হচ্ছে এক দলের শাসন। এক দলের শাসন বলতে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে হ্যাঁ অবশ্যই যে পার্টি জিতবে তারা মন্ত্রিসভা গঠন করবে, প্রধানমন্ত্রী হবে, সেখানে কোনো বিরোধ নাই। কিন্তু যারা জিতলো না, মানে তারাও তো একটা পার্সেন্টেজ অফ জনগণকে রিপ্রেজেন্ট করে, তাদের তো ভোটে, তো তাদের ভয়েসটা কমপ্লিটলি অ্যাবসেন্ট ছিল। তো ওই জন্য আমরা চাচ্ছি যাতে একদলীয় শাসন না আসে, এক ব্যক্তির শাসন যাতে না আসে, আর একদলীয় শাসন না আসে, একটা চেকস এন্ড ব্যালেন্স হয়। এবং ওই যেটা আর কি এই যে উচ্চ কক্ষের কথা বলা হচ্ছে, 4 মিনিটে সংবিধান সংশোধন হয়ে গেছে। এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বছর জুড়ে হয়েছে সংবিধান তৈরি করতে, সেটা এখন ব্যাস 4 মিনিটের মধ্যে সংবিধান। তো এগুলো যাতে না হয়, তো আমরা এই জন্য চেষ্টা করতেছি যে
ওই যেটা বললাম যে জুলাই সনদের উপর আমরা হা ভোট চাচ্ছি, এই কারণে আমরা হা ভোট চাচ্ছি। এগুলো যদি হয়, কারণ এগুলো তো আমাদের নয়, অন্তর্বর্তীকালীন সরকারের আইডিয়া না, রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে তারা এগুলোতে ঐক্যমত্যে হচ্ছেন। এগুলো হলে এখান থেকে, এই অবস্থা থেকে আইনি সামাজিক কাঠামো শক্তিশালী হবে, আমরা এখান থেকে একটা মুক্তি পাবো। দ্বিতীয় নম্বর কাজ যেটা আপনার বই থেকে আমি এক এক করে বলছি, প্রতিযোগিতা নিশ্চিত করা। প্রতিযোগিতা নিশ্চিত করা। এই যে আমি যদি বিদ্যুৎ খাতের কথাই বলি, বিদ্যুৎ জ্বালানি খাত, একটা আইন করা হলো যে 2010 সালের দ্রুত বিদ্যুৎ জ্বালানি সংগ্রহ আইন। তো এটা একটা বেআইনি আইন। আপনি বললেন আইন আবার বেআইনি হয় কিভাবে? কারণ আপনাকে একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে আইনেরও একটা ক্লাসিফিকেশন আছে। সবার উপর হচ্ছে সাংবিধানিক আইন, এরপরে হচ্ছে আপনি অন্য যত আইন করেন। তো ওই জন্য আপনি যদি এমন একটা আইন করেন যেটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এটা বেআইনি আইন। কারণ আপনার সংবিধানের উপরে কোনো আইন নেই, আপনি সংবিধানকে করতে পারেন না। তো এই যে 2010 সালের যে দ্রুত জ্বালানি তো বলা হলো আমাদের খুব এনার্জি ক্রাইসিস আছে, দ্রুত জ্বালানি কিনতে হবে, বিদ্যুৎ কিনতে হবে, তো এগুলো করে করো। তো বলে যে কোনো প্রতিযোগিতা করা লাগবে না। তারপরে হচ্ছে যে বলে যে আপনি আলোচনা করে আমরা একটা প্রকল্প আপনাকে দিয়ে দিতে পারবো, এবং এটা কোনো কোর্টে চ্যালেঞ্জ করা যাবে না। অথচ সংবিধানে বলে আছে যে এইটা হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার, এইটা সুপ্রিম কোর্টের এখতিয়ার। তো আপনি সেটা তো একটা খুচরা আইন করে আপনি তো এটা নিয়ে নিতে পারেন না। এটা সংবিধান তো সবার উপরে। তো ওই জন্য এইগুলো করে করে প্রতিযোগিতাকে কমপ্লিটলি পাওয়ার সেক্টরে পুরো, এবং এই বললাম যে হাজার লক্ষ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সেটা কি তাহলে বেসিক্যালি আসলে চুরিকে দায় মুক্তি দেওয়া হয়েছে? হ্যাঁ, ওইটা দায় মুক্তি। আমাদের বাজারের অবস্থা কি তাহলে? বাজারের প্রতিযোগিতা কি আমরা নিশ্চিত করতে পেরেছি? হ্যাঁ, এখন মোটামুটি আমরা নিত্য প্রয়োজনীয় আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমরা কি বলে যে কিনি, জ্বালানি তেল বিদেশ থেকে ইম্পোর্ট করি। আগে 4টা না 5টা কোম্পানি ছিল। তো কারণ হচ্ছে যে ওইটা একটা রেস্ট্রিকশন ছিল, প্রতিযোগিতা কীভাবে ব্যাহত করা হয়। ওখানে বলা ছিল যে জ্বালানি তেল সরবরাহ করবে সে রিফাইনারির মালিক হতে হবে। তাই বলে যে সরবরাহ করবে তার মালিক হওয়ার প্রয়োজনটা প্রথমেই একটা গ্রুপকে আপনি ডিসকোয়ালিফাই না। তো তারপরে আমরা এটাকে উঠাই দিলাম। আমরা বললাম যে না, এটা মালিক হওয়ার দরকার নাই, কিন্তু সে জ্বালানি সরবরাহ করছে তার একটা রেকর্ড থাকতে হবে। ওইটা 3 লাখ টন ছিল, আমরা ওটাকে আরও বাড়াই দিলাম 5 লাখ টন থাকতে হবে। 25 জন এখন। এবং আমরা 6 মাসের কেনাকাটায় দেখলাম যে 5-6 জন একটা সিন্ডিকেট ছিল। হ্যাঁ, 25 জন। এবং এর ফলে দেখা গেলো রেজাল্টটা ড্রামাটিক। জ্বালানি তেলের মূল্যটা ইন্ডেক্সের উপর নির্ভর করে, সেটা ফ্ল্যাকচুয়েট করে, সেটার উপর কোনো কন্ট্রোল নাই। কিন্তু যে প্রিমিয়াম, তো দেখা গেল যে এটা করার ফলে প্রিমিয়ামটা 35% কমে আসছে। এবং এই 6 মাসের কেনাকাটায় আমরা 1500 কোটি টাকা। তাহলে এই কর্মকাণ্ডের মাধ্যমে, আপনাদের উদ্যোগের মাধ্যমে প্রমাণিত হয়েছে সিন্ডিকেট ভাঙতে পারলে একটা লাভ হবে, এবং এটা জনগণের লাভ। তাহলে নিত্য প্রয়োজনীয় বাজারেও তো একটা সিন্ডিকেটের কথা দীর্ঘদিন ধরে শোনা যায়, সেই সিন্ডিকেটটা ভাঙতে কি আমরা সক্ষম হয়েছি? না হওয়ার ফলে কি মূল্যস্ফীতিকে আমরা এখনো এটা অ্যাকচুয়ালি ভাঙা সম্ভব হয় না। কারণ হচ্ছে যে আপনার একটা বুঝতে হবে যে সেটা হচ্ছে যে আমাদের তো এটা তো একটা অরাজনৈতিক সরকার। অরাজনৈতিক সরকারের কতগুলো সীমাবদ্ধতা আছে। আর হচ্ছে যে এই যে সরকারকে এসে তো কেউ থাকতে দেয় না, বলছে যে কবে যাবি এটাই ছিল তো এখন হচ্ছে কি যে এই জাতীয় এই যে বাজার ব্যবস্থার একটা সুদূর প্রসারী সংস্কারের জন্য একটা রাজনৈতিক ঐক্যমত্য দরকার। তো যেটা ছিল না। এই যেমন ধরেন এই যে একটা রাস্তায় যে একটা এই যে যেমন কারণ বাজারে যে আসে, সবজি আসে, কিংবা যে কোনো জায়গায় যে এখান থেকে এখানে পণ্য যায়, প্রত্যেকটা ট্রাকে 4-5 হাজার 6 হাজার টাকা করে করে। তো এটা তো চাঁদাবাজির কথা। তো এখন হচ্ছে কি যে এগুলো কারা করে? এগুলো করে ওই যে শ্রমিকরা, এটা করে পুলিশ করে। তো এখন একটা ব্যাপক রাজনৈতিক ঐক্যমত্য না থাকলে
তো এইটা তো তো এটা সম্ভব ভাঙতে না। হলে আমাদের ভবিষ্যতে সেই ঐক্যটা লাগবে। হ্যাঁ, এটা 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 একটা মানে ঐক্যমত্য, anyhow এটা সেই তো লাগবে। ঐক্যের পরিবেশ সৃষ্টি করতে হবে। হ্যাঁ, ঐক্যমত্যটা লাগবে। সেটার ওই কোনো ঐক্যমত্য না হলে এটা আপনি করা সম্ভব আগামী না। দিনে সেটা কোনো কারণ সম্ভাবনা এখন হচ্ছে কি দেখতেছেন? যে আমরা মনে হয় যে আমার সহকর্মী রিজওয়ানা হাসান এক সময় মধ্যে হিসাব রাখছিলেন 180টা মুভমেন্ট হয়েছিল এই সরকারের, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি দাওয়া এটা সেটা নিয়ে 180টা আন্দোলন হয়েছে। তো এখন ধরেন আপনি চাঁদাবাজি বন্ধ করবেন, তো এখন চাঁদাবাজি বন্ধ করলে প্রথম হচ্ছে যে এরা কারা, চাঁদাবাজি যারা করে এরা তো রাজনৈতিক ছত্রছায়া করে, তো তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। তবে 2 নম্বর হচ্ছে যে আপনি যখনই চাঁদাবাজির বিরুদ্ধে খুব একটা কঠোর অবস্থান নেবেন, ওরা রাস্তা গাড়ি বন্ধ করে দেবে। এবং এই যে আমি যে এই যে সড়ক মন্ত্রণালয়ের দায়িত্বে এতদিন ছিলাম, আমার যদি আপনি বলেন যে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি, ইমপ্রুভমেন্ট না, এই সময়ে কোনো সড়কের কোনো হয় না, ধর্মঘট হয় নাই। তো ওই জন্য এগুলো হচ্ছে কি যে একটা ব্যাপক রাজনৈতিক ঐক্যবদ্ধ দরকার। এটা শুধু সরকারি দল একাও পারবে না, সরকারি দল এবং বিরোধী দল। আমার এই আলোচনায় অংশ নিয়ে একজন অর্থনীতিবিদ বলেছিলেন যে রাজনৈতিক দলগুলোর ইচ্ছা থাকলেও হ্যাঁ, সেটা বাস্তবায়ন করার সক্ষমতা থাকবে কিনা সেটাও কিন্তু একটা প্রশ্ন। না এইটা একটা জিনিস। টপ লেভেলে আপনার ইন্টেনশন আছে। আরেকটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে এগুলোর বেনিফিশিয়ারি তো রাজনীতিবিদরা, কারণ ওটা তো তাদের যেমন ধরো যে এই যে রাস্তায় যে টাকা ওঠে, পুলিশ যে টাকা তোলে, কিংবা রাজনৈতিক দলের যারা টাকা ওঠায়, ও টাকাটা 100% তো ওরা রাখে না। পুলিশের টাকা পুলিশের উপরে চলে যায়, তারপর রাজনীতিবিদদের টাকা রাজনীতিবিদদের থেকে উপরে চলে যায়। তো এইসব একটা মানে জাতীয় রাজস্ব বোর্ডের বিকল্প আর একটা জাতীয় রাজস্ব বোর্ড অ্যাকচুয়ালি কেউ একটা এস্টিমেট করে না। আমি আশা করব যে কেউ একজন এটা এস্টিমেট করবে। আমার ধারণা যে আমাদের যে এই যে কি বলে এটা এক্সটর্শন এবং এইসব জাতীয় যে আদায়, এইটা আমার মনে হয় যে আমাদের যে ফর্মাল রাজস্ব আদায়ের 50% মতো হবে, অথবা তার থেকে বেশি হতে পারে। কয়েক লক্ষ কোটি টাকা। হ্যাঁ, তো এটা তো বিশাল ইকোনমি। কারণ আপনি বুঝছেন না যে প্রত্যেকটা গাড়িতে যদি 6,000 টাকা প্রতিদিন কতগুলো ট্রাক চলে। আলোচনা করা উচিত এক্সটর্শন ইকোনমি নিয়ে। হ্যাঁ, ওই জন্যই হচ্ছে কি যে, তো এখন এই জন্য হচ্ছে কি যে আপনাকে আনতে হবে আর কি, এমন সব রাজনীতিবিদদেরকে নির্বাচিত করতে হবে যাদের একটা জীবিকা আছে। যেমন ধরেন আমি আসছি, শিক্ষকতা করতাম, আমি কনসালটেন্সি করতাম, সরকারি চাকরি করতাম, তো আমার তো একটা জীবিকা ছিল। তো আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনাদের রাজনীতিবিদদের আপনার জীবিকাটা কি, আপনি ভাই আপনার সংসার চলে কি, খরচ কীভাবে, কেউ তো জবাব দিতে পারবে না। আপনার এই বইতে আরেকটা নিবন্ধ আছে, যেটা নিবন্ধের আপনি শিরোনাম হচ্ছে মূল্যস্ফীতি লাগাম টেনে ধরার কি কোনো উপায় নেই। হ্যাঁ, না ওই তো বললাম তো আপনার মূল্যস্ফীতিটা হচ্ছে যে মানে মূল্যস্ফীতি 2টা জিনিস আছে। একটা হচ্ছে টেকনিক্যাল আসপেক্ট, যে আপনি যেটা আমাদের গভর্নর খুব ভালোভাবে করছে, এই যে মূল্য এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট এবং এইটা একটা এটা টেকনিক্যাল আসপেক্ট। আরেকটা হচ্ছে এই যে যেটা বললাম যে এই যে আপনার যে চাঁদাবাজি এগুলো তো মনিটারি পলিসি দিয়ে হবে না, বুঝছেন না, কিছুটা অর্থনীতি গিয়ে, আর কিছুটা হচ্ছে যে ওই জন্যই আমাদের খুবই প্রয়োজন যে যারা এমন সব লোককে নির্বাচিত করা উচিত যাদের একটা জীবিকা আছে, তার একটা আয়ের উৎস আছে, যেটা দিয়ে তার সংসার চলে। তাহলে চাঁদার উপরে বাজারে একটা সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে পারবো। আমি 3 নম্বরের কর্মকাণ্ডে চলে আসছি। 3 নম্বরে বলা হচ্ছে সামাজিক পণ্য ও সেবার ব্যবস্থা করা। হ্যাঁ, মানে এই যে আমাদের যে সার্ভিস, এটা তো একদম নাই, ভেঙে পড়ছে। আমি একবার করছিলাম, কি বলে, একবার আমি গেলাম, কি বলে, ওই গ্যাস নিয়ে শিল্পে গ্যাস নিয়ে আমাকে শিল্প মালিকরা সব কমপ্লেন করতে লাগলেন যে আমরা গ্যাস পাচ্ছি না, আমাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, এক্সপোর্ট ব্যাহত হচ্ছে। তো আমি করলাম কি, একদিনে 21টা না কয়টা শিল্প কারখানা পরিদর্শন করলাম। সাভার থেকে শুরু করলাম একদম ভালুকা পর্যন্ত,
গেলাম এবং টঙ্গী দিয়ে ফেরত আসলাম। তো তখন ওদের কাছ থেকে যে হরর স্টোরি শুনলাম যে আপনি তো আপনি দিবেন, সরকার গ্যাসের আয়োজন করে, এইটা একটা কোম্পানি আছে তিতাস গ্যাস কোম্পানি, তার মাধ্যমে ওটা ইয়েকে দেয়, তো এটা তো একটা সেবা। কিন্তু আমি ওই দিন ওদেরকে বললাম যে আমি যে উপদেষ্টা হলাম এটা তো খুব একটা বড় কিছু অ্যাচিভমেন্ট মনে হচ্ছে না। আমার তো মনে হচ্ছে যে আমি যদি তিতাস গ্যাসের এমডি হতাম তাহলে আরও বেশি ক্ষমতা হতো আমার। মানুষকে কষ্ট দেওয়ার ক্ষমতা, মানুষকে নির্যাতন করার ক্ষমতা, মানুষকে আর্থিকভাবে পর্যদস্ত করার ক্ষমতা, আমার তো উপদেষ্টা হিসেবে এরকম কোনো ক্ষমতা নাই। তো ওই জন্য হচ্ছে এই যে সেবা, আপনি এই যে ডাক্তারের কথা বলেন কিংবা স্কুলের কথা বলেন, তারপরে এই যে যেটা বলে বিদ্যুতের সেবার কথা প্রদান করেন, তারপরে এই যে গ্যাসের সেবার কথা প্রদান করেন, তো এইটা তো সরকারের কাজ। আমরা তো এই কাজটা তো আমাদের যে আমলাতন্ত্র, আমাদের যে এটা তো ইটস নট গিয়ার টুয়ার্ডস সার্ভিস। আমরা তো মনে করি যে আমি যে লোকটাকে গ্যাস দিলাম ওখানে একটা দয়া করছি, আমাকে টাকা দিলে গ্যাস দিব, নাহলে দিব না। বিদ্যুৎ দিব, টাকা দিলে বিদ্যুৎ দিব, নাহলে বিদ্যুৎ দিব না। এটা তো হওয়ার কথা না। তাহলে সংবিধানের কথাই বলা হচ্ছে, সংবিধানে তো আছে যেটা হলো প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছে সবার মানসিকতা মনোভাব থাকবেই হচ্ছে জনগণকে সেবা দেওয়া। এটা তো উল্টা। এটা হচ্ছে কি যে ওভার দ্য ইয়ার্স ওই যে রাজনীতি, অর্থনীতি দুর্বৃত্তায়নের কারণে ওই যে অফিসাররা তো হচ্ছে কোন পার্টি করে, কি কোন চেতনা ধারণ করে, কি করে না করে। আমিও তো আমলা ছিলাম। প্রথমে দুর্বৃত্তায়ন হয়েছে কোনটা? রাজনীতি প্রথমে দুর্বৃত্তায়ন হয়েছে, সেটার ইম্প্যাক্ট অর্থনীতি। এখন ওরা বলছে যে এখন ওরা দেখতেছে রাজনীতিবিদরা এসব করতেছে, তো আমলারা বলছে আমরা করে দিচ্ছি। আমরা না, আমাদের যে কোনো তো আমলার মাধ্যমে যায়, তো বলছে আমি কেন এটা হিস্সা পাবো না, আমার ঘরে বন্দুক রেখে ন্যায্য হিস্সা পাবো না কেন? তো ওইটাই যে এইটা একটা বিরাট আমাদের জাতি হিসেবে আমাদের চ্যালেঞ্জ। সেটা হচ্ছে যে এই যে একটা সামাজিক সেবা এবং এগুলোর করা, এটা কিন্তু ওভারঅল করতে হবে, পুরোপুরি ওভারঅল করতে হবে। ভবিষ্যৎটা কেমন দেখেন এইখানে? এগেন ভবিষ্যৎ হচ্ছে যে মানে কি ধরনের সরকার আসবে সেটার উপরে। সরকার যদি জবাবদিহিতা হয়, আরেকটা জিনিস হচ্ছে জবাবদিহিতা ছিল না তো, কারণ এখন তো আমাদের একটা জবাবদিহিতা আছে। আমি যদি না হয়, আমাকে এই যে এলপিজি এখন বাজারে নাই, প্রত্যেকদিন আমাকে জিজ্ঞেস করতেছে, আমি জবাব দিচ্ছি। তো কোথাও একটা হলে একটা জবাবদিহিতা, কোথাও একটা বিদ্যুৎ সরবরাহ ঘাটতি হলে, কোথাও একটা সড়ক অ্যাক্সিডেন্ট হলে আমরা, তো ওই যে যেটা বললাম যে জবাবদিহিতা রাজনীতি করতে হবে। সবাই জবাবদিহিতার ঊর্ধ্বে উঠে সবাই জবাবদিহিতা কিসের জবাবদিহিতা? মধ্যযুগে রাজা বাদশারা যে আমরা তো আসলেই তো রাজা বাদশা, তারা আসলেই তারা রাজ পরিবারের। ওই সময় বলা হতো কিং ইজ অ্যাবাভ দ্য ল। হ্যাঁ, তা তো বটে। এখানে আইন তো হচ্ছে জন্য, প্রজাদের, গরিব লোকের জন্য। আমাদের আইনের এটা কি, তো এটা তো হচ্ছে আইনের ঊর্ধ্বে ওঠা। কিন্তু আমরা ভুলে যাই যে রাজনীতিবিদরা তো আইনের অধীন। আমরা 4 নম্বর কর্মকাণ্ডে যাই, আয় ও সম্পদের পুনর্বন্টন। হ্যাঁ, আয় ও সম্পদের পুনর্বন্টনে যে আপনি তো দেখলেন যে সেটা হচ্ছে যে আমাদের জিডিপি বাড়ছে, কিন্তু এটা যেটা হচ্ছে যে জিডিপি বাড়তেছে, কেন বাড়তেছে? মানে এখানে জিডিপিকে যদি আপনি মনে করেন কেক, এখন হচ্ছে কি যে এই কেক থেকে মানে 5% লোক কেকে 95% খেয়ে ফেলতেছে, আর বাকি 5% আছে অন্য 95%, বাকি 95%-এর জন্য। তো এর ফলে হচ্ছে কি যে আপনার যেটা বললাম যে সমাজে আয় বৈষম্য বাড়ছে, এবং আয় বৈষম্য বাড়লেও কিন্তু এটাও যেটা বললাম যে ওই যে সামাজিক বিক্ষোভ, জুলাই বিক্ষোভ, এটাও কিন্তু একটা কারণ। কারণ মানুষ দেখতেছে যে এই যে একটা জৌলুস, ঢাকা শহরে অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে 20-25 কোটি টাকায়, অ্যাপার্টমেন্ট, বাড়ি না, একটা অ্যাপার্টমেন্টও বিক্রি হয়েছে 20-25 কোটি টাকায়। তো অন্যদিকে আরেক জায়গায় হচ্ছে যে একজনের মাথার উপরে চাল নাই, ছাদ নাই, বৃষ্টির পানি পড়তেছে, তারপরে মানে রোদেও নিরাপত্তা, কোনো দিকে নিরাপত্তা হচ্ছে না। তো এখন এইগুলো হলে কি যে আপনাকে আয় ও সম্পদের যদি সুষম বন্টন একদম হবে না, মানে হাতের
কি বলে যে 10 আঙ্গুল যেরকম সমান না, কিন্তু এরকম সমান হলেও হবে। তো একটা হবে। একটা একটা হ্যাঁ, সামঞ্জস্য আসছে। কিন্তু কথা হচ্ছে যে কিন্তু এখন যেভাবে হয়েছে এটা চলতে পারে না। আর যেটা সবচেয়ে বড় যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে দেশের সম্পদ তো বাইরে চলে গেছে। এরা সবাই তো পাচার করছে, যারা বড় বড় লুণ্ঠনকারী তারা হোয়াইট পেপারের কমিটিতে টাকা- বলা হচ্ছিল হ্যাঁ। $234 বিলিয়ন মতো। ওরা পার করে ফেলছে। তো এইটাই হচ্ছে যে এইটা তো তো এখানে তো ওই এখন আছে কেক তো বন্টনের কথা পরে, কেকই পাচার করে দিয়েছে। এখন কেকই নাই, কেকই পাচার করে দিয়েছে। এখন কেকই নাই আমাদের জন্য। তাহলে একটা কথা বলা হতো যেটা হলো যে অপ্রতুল রাজস্বের কারণে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো যাচ্ছে না। আবার বিপরীতে আমরা দেখেছি, অন্যদিকেও দেখেছি, যেটা হলো মেগা প্রকল্প। আপনার বইতেও যেমন আছে মেগা প্রকল্প, আপনার আসক্তি, মেগা প্রকল্প ভ্রান্তি, আরেকটা শিরোনাম আছে মেগা প্রকল্প উন্নয়ন প্রকল্প তাজমহল নয়। তারপরে পাকিস্তানের বিপদগামী উন্নয়নের কথা আপনি বলেছেন। তাহলে এই যে অবকাঠামো তৈরি করা হয়েছে, বড় বড় অবকাঠামো, মেগা প্রকল্প, যেটার কস্ট এসকেলেশন হয়েছে প্রচুর প্রচুর, তাহলে আমরা মানব সম্পদ উন্নয়ন করতে পারিনি। মানব সম্পদ উন্নয়ন করতে না পারলে এই অবকাঠামোটাকে আসলে কঙ্কালসার, এটার ইকোনমিক রিটার্ন অবকাঠামোর প্রয়োজনীয়তাটা আমি অস্বীকার করি না, কিন্তু আপনাকে তো এটার একটা প্রাইসটা রাইট হইতে হবে। এই অবকাঠামো প্রকল্পের জন্য একটা কস্ট বেনিফিট এলেছে, যেটার কি কস্ট কত আর এটার সুবিধা কি। তো যেমন ধরেন আমি একটা করলাম, উপদেষ্টা হওয়ার পর কিছুদিন পরই আমি একটা ওই গেছিলাম, একটা বিদ্যুৎ প্রকল্প দেখতে। ফেরার পথে আমি পদ্মা রেল লিঙ্ক ভিজিট করলাম। এটা 40,000 কোটি টাকার প্রকল্প। তো ওরা সব বলছে যে হ্যাঁ এইসব হিস্ট্রি, আমাদের হিস্ট্রি না, তুমি যে এই 40,000 কোটি টাকার প্রকল্প করবা, তো এইটা রেভিনিউ কত, অ্যানুয়াল রেভিনিউ এস্টিমেট কত। তো বলতে তো ওরা জানে না, কেউ এটা নিয়ে কেউ বদার না। এমনি একটা হিসাব দেয় ওরা, কিন্তু এটা নিয়ে বদার না। তো আমি যাওয়ার সময় ওই বইটা দেখে গেছিলাম, ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজালে। ওখানে লেখা আছে 1600 কোটি টাকা। প্রত্যেক বছর 1600 কোটি টাকা যদি পাওয়া যায় তাহলে তো ভালোই। আমরা 1600 কোটি টাকা যদি প্রত্যেক বছর পাওয়া যায়, তাহলে 40,000 কোটি টাকা প্রকল্প তো 20-25 বছরে উঠে আসবে, কোনো সমস্যা তো নাই। তো ওই প্রকল্পটা তখন অর্ধেকটা চালু হয়েছে। তাই বলে যে এই তো 6 মাস হয়ে গেল, এখন কত টাকা রেভিনিউ পাইছো তোমরা? 36 কোটি টাকা। তো ঠিক আছে, অর্ধেক প্রকল্প চালু হয়েছে, নাহলে পুরোটা হলে 72 কোটি টাকা। আরও ঠিক আছে, নতুন প্রকল্প লোকে জানে না, 100 কোটি টাকা। তো আপনি 1400 কোটি টাকার 1600 কোটি টাকা রেভিনিউ হবে বলে যে প্রকল্প নিলেন, সেই প্রকল্পের অ্যাকচুয়ালি রেভিনিউ হচ্ছে 100 কোটি টাকা। তো এর মানেটা কি? এর মানে তো এই প্রকল্প তো হওয়া উচিত ছিল না। এরপরে আপনাকে একটা কথা বলি, তো ওই প্রকল্প তো আমি তো আমি ঢাকায় এসে আমি বলি এই প্রকল্পের খরচ কি বাকি আছে বলো। তো আমাকে আনলো, বলে স্যার টাকা পয়সা বেশ সবই 40,000 মধ্যে বেশিরভাগ টাকাই খরচ হয়ে গেছে। তো আমি বললাম যে কি বাকি আছে কেটে বলো। তো বলে স্যার এই সামান্য কিছুটা বাকি আছে। ভাঙ্গায় একটা এয়ার কন্ডিশন রেলওয়ে স্টেশন হবে। কমলাপুর রেল স্টেশন এয়ার কন্ডিশন না, ভাঙ্গার মতো ফরিদপুরের খোলা জায়গায় ওখানে এয়ার কন্ডিশনের এয়ার কন্ডিশন না, ওর প্রয়োজনীয়তা কি, ওদের খোলা জায়গা। কি আসবেন তবে যেখানে কমলাপুরে যেখানে নাই, আমি কাটো 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 কাটো। তারপরে এই ডরমিটরি, রেস্ট হাউস, দিস দ্যাট যা পাইছি আর কি, ওগুলো ভাবছে ওরা পরে করে আমি কেটেছি। তা আমি 1800 কোটি টাকা 700 করেছেন, 700 কোটি কেটে দিছি, বলতে এগুলো করা লাগবে না। তো আপনি চিন্তা করেন, আমি যদি এটা 6 মাস পাইতাম, এই প্রকল্প যদি আমি 6 মাস জন্য পাইতাম, তাহলে আপনি এই প্রকল্পের ব্যয় কত দাঁড়াতো। আমি যদি 15 দিনেই এটা যদি 1800 কোটি টাকা খরচ হয়ে, বাকি টাকা তো খরচ হয়ে গেছে, আমার তো আর ওটা তো কিছু করার নাই। তাহলে এইগুলো এই যে মেগা প্রকল্পের প্রকল্প কোনো অসুবিধা নাই, কিন্তু দ্য প্রাইস হ্যাজ টু বি রাইট। এই যে ঢাকা মেট্রো, এখন তো আমরা এটা যে আমাদের পরিচালন ব্যয় সেটাই তো ওঠে না, ক্যাপিটাল কস্টটা বাদ দেন। এরপরে যে ঢাকা মেট্রোর যে নেক্সট যে লাইনগুলো, সেগুলোর দাম আসছে আরও 2 গুণ 3 গুণ।
পদ্মা সেতুতে যে খরচ হয়েছে, পদ্মা সেতু মানে সব কিছুতে, মানে এমন কোনো প্রকল্প নেই। তারপরে আমি ওই যে এটা বললাম যে ওই যে পদ্মা সেতুর আগে আমি একটা রূপসাতে 8,000 কোটি টাকা দিয়ে একটা পাওয়ার প্ল্যান্ট বানাইছে 800 মেগাওয়াটের। তো ওটা একটা গ্যাস ভিত্তিক, আপনি তো গ্যাস দেন না, ওখানে গ্যাস নাই, গ্যাস নাই, যাবেও না, কোনো তাহলে পাবেও পাওয়ার না। প্ল্যান্টটা বানানো হলো কেন? ওই যে কাউকে টাকা দেওয়ার জন্য, ক্যাপাসিটি চার্জ। হ্যাঁ, ক্যাপাসিটি কাউকে টাকা দিতে হবে এই জন্য। তো ওই জন্য অবকাঠামো প্রকল্পের প্রয়োজনীয়তা আছে। প্রথম আপনি যে কথাটা বললেন যে এটা নট অ্যাট দ্য কস্ট অফ সোশ্যাল ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আর সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা ব্যালেন্স থাকবে। শিক্ষা, স্বাস্থ্য এবং ওই যে ভৌত অবকাঠামো এর মধ্যে একটা মানে ইউজারকে আমরা ডেভেলপ করছি না, যারা ইউজ করবে। এইটা আরেকটা হচ্ছে যে আপনি যে ভৌত অবকাঠামো করবেন ওটা নির্মাণ ব্যয় তো একটা হতে হবে। ওই জিনিসের মধ্যে তাজমহল না, আপনি তাজমহল হচ্ছে যে আপনার স্ত্রীর জন্য মমতাজ মহলের না ইয়েতে করছেন, ভালোবাসার বই কত টাকা লাগছে, কি মেটেরিয়াল, এগুলো তো আপনি বদল করেন নাই। আর আপনি তো রাজা, কিং। কিন্তু তো গণতান্ত্রিক সরকার তো কিং না, ওরা ইচ্ছা করলেই তো ইচ্ছা করতে পারে না, ব্যয় করতে পারে না। তারপরে এই যে ধরেন এই প্রত্যেকটা জিনিস আপনি ধরেন আমাদের যে মেট্রোর যে নির্মাণ ব্যয় আপনি যদি ইন্ডিয়ার সঙ্গে কম্পেয়ার করেন দ্বিগুণ, তারপরে থাইল্যান্ডের সঙ্গে যদি কম্পেয়ার করেন, নেইবারিং কান্ট্রিজগুলোর সঙ্গে, তো ওই জন্য এগুলো তো এইভাবে তো হইতে পারে না। ওই জন্যই বলছে তাজমহল না এটা, আপনি ইচ্ছা মতো ব্যয় করবেন, এটা তো না। আপনাকে একটা কস্ট এফেক্টিভ সার্ভিস করতে হবে এবং ওইটার সঙ্গে ওইটার যে রেভিনিউ, প্রকল্পের রেভিনিউটা ওইটা জাস্টিফাই করতে হবে এই পরিমাণ খরচ। আপনার বইয়ের দুইটা শিরোনাম আছে, একটা হচ্ছে পাকিস্তানের বিপদগামী উন্নয়ন, আরেকটা আছে অবকাঠামো প্রকল্পে বিনিয়োগ, আর্থিক সংকট ও শ্রীলঙ্কার অভিজ্ঞতা। এই দুইটা থেকে আমাদের লার্নিং কিছু আছে কিনা, লেসন আমরা আমাদের লার্নিং ওই যেটা বললাম যে বড়ই এখন হচ্ছে কি যে আগে আমাদের দেশে অবকাঠামো প্রকল্প হতো, উন্নয়ন সহযোগীরা সহজ শর্তের ঋণ দিত, লং টার্ম এবং সহজ শর্তের, ইন্টারেস্ট রেট খুবই কম, 0.75% এরকম। কিন্তু এখন তো সেইটা নাই, এখন সব হচ্ছে বাণিজ্যিক লোন, মানে আপনার ফেরত দেওয়ার সময়ও কম এবং হচ্ছে যে সুদের হারও অনেক উচ্চ এবং এগুলো ওই কমার্শিয়াল রেটের সঙ্গে পেগড, লাইবর কিংবা এখন সফর যেটা কান্ট্রি টু কান্ট্রি তো আমরা করে, এবং এটা ওই কান্ট্রির রিস্কের উপরে এটা বাড়ে। তো ওই জন্য এই যে এখন ঋণ, এখন করে এখন তো শুরু হবে। এখন এই যে ওরা তো এগুলো খরচ করে গেছে, এখন রিপেমেন্ট স্টার্ট হবে, এখন ইকোনমি উইল বি হিট। ওই জন্য আপনি যেটা বলেন যে প্রতিশোধ পড়েন, আপনি এটা করে যেতে পারেন কিন্তু ধরা পড়ে যাবেন, মানে এখনই ধরা পড়ার সময় চলে আসছে। ধরা পড়া অলরেডি পড়ে গেছে, আপনি আরো বাড়বে। সেতু বানিয়েছেন, রেল লাইন বানিয়েছেন, কর্ণফুলী টানেল বানিয়েছেন, যেগুলোর আসলে কস্ট এসকেলেট করছে হিউজ গুণ, চিট করা হয়েছে। এগুলো খরচ অনেক কমে করা যেত। এখন ডেট সার্ভিসিং এসে আমরা সবকিছু পেইনটা ফিল শুধু আসলে পে করতে, এখান থেকে মুক্তির উপায় আমাদের সামনে না। মুক্তির উপায় আছে, যেটা বললাম যে আপনি যদি ওরা মাফ করে দেয়, আপনি যখন পাস্ট দাম কেউ মাফ করবে না। পাস্ট হচ্ছে কি ইউ ক্যানট ওয়ার্ক অন দ্য পাস্ট, কিন্তু ফিউচারে ভবিষ্যতে যাতে একই মিস্টেক যাতে না করি, মিস্টেক হবে না। আগে যে এক্সাম্পল গুলো আমরা সেট করে গেলাম যে এই মেট্রো করতে এত লাগে, পার কিলো এত লাগে, হাইওয়ে করতে পার কিলো এত লাগে, এরপরে কি আমাদের কন্ট্রাক্টর যারা কাজ করবেন তারা ওই পার কিলো কস্টে কি আমরা নামাইতে পারবো? নামাতে তো হবেই। ওই জিনিসটা বললেন, এটা মেইন হয়েছিল কেন? প্রতিযোগিতার অভাবে। আপনি যদি প্রতিযোগিতা ফেরত আনতে পারেন তাহলে তোমার কষ্ট অটোমেটিক্যালি নামবে। তাহলে একটা আশা আছে আমাদের। কারণ হচ্ছে পরবর্তী রাজনীতি, এগুলো শুধু যে রাজনীতিবিদ, ইভেন আমাদের দাতা সংস্থাগুলো করতে হবে, মানে সঙ্গের যে আমাদের সম্পর্ক এটারও সংস্কার করতে হবে। এখন এই যে যেমন ধরেন এই যে মেট্রো, এটা তো জায়গা করছে, কিন্তু ওখানে তো ওরা লিমিটেড কম্পিটিশন, শুধুমাত্র জাপানি ঠিকাদাররাই, জাপানিজরাই কনসালটেন্ট, জাপানিজরাই ঠিকাদার, জাপানিজরাই সব কিছু। তো এখন আমরা এগুলো চেষ্টা করতেছি যে এগুলো উন্মুক্ত করে দেওয়ার জন্য। সব মিলায় চক্রটা অনেক স্ট্রং, মানে ওই জন্য প্রতিযোগিতা ছাড়া প্রাইস ডিসকভারি সম্ভব না। আমরা পঞ্চম কর্মকাণ্ডে আসি আপনার বই অনুযায়ী, বাহ্যিকতা সংশোধন ও পরিবেশ সংরক্ষণ। হ্যাঁ, এগুলো ওই যেটা বললাম যে ঢাকা এখন পরিবেশ দূষণে শীর্ষে, ঢাকার বাতাস
এই যে আমাদের উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা করতেছেন। এখন এইগুলো এইটা তো সরকারের মেইন কাজ। কিন্তু ঢাকা এক্সটার্নালিটিজ যেমন ধরেন এই যে আমরা তো উঠাতে পারতেছি না, এই যে এগেইন রাজনৈতিক ঐক্যমত্যের অভাবে এই যে ঢাকা শহরে 30, 40, 50 বছরের পুরনো, অত কথা ছিল যে 25 বছরের বেশি হলে বাস পাবলিক বাস রাস্তায় চলবে না, কিন্তু এগুলো তো চলতেছে। এবং আপনি যদি এগুলো উঠানোর জন্য করেন তাহলে কিন্তু ওরা আপনাকে করবে। আপনি পরিবেশ দূষণের কথা, পরিবেশ দূষণ, তারপর হচ্ছে যে আপনি নদীর পানির কথা। পৃথিবীর সব বড় বড় শহর কিন্তু নদীকে ঘিরে। আপনি বস্টন বলেন, নিউ ইয়র্ক বলেন, যে কোনো ইউরোপিয়ান বলেন, সব লন্ডন বলেন, সবই কিন্তু নদীকে ঘিরে। আর আমাদের নদীর অবস্থা দেখেন, আপনি যদি বুড়িগঙ্গাতে যদি ওঠেন নাকে হাত দিয়ে উঠতে হবে। অবশ্য এই নদীগুলো তো আমাদের জন্য হতে পারতো, তা আমাদের মাছেরা হয়ে যাচ্ছে। আমি যখন ছোট ছিলাম, আপনার 30-35 বছর আগে, আমি গ্রামের ছেলে, তখন কিন্তু আমরা মাঝে মধ্যে মাঠে যখন ফুটবল খেলতে যেতাম বা খেলাধুলা করতাম, পানি পিপাসা লাগতো, মাঠের ভিতরে তো টিউবওয়েল ছিল না তখন। 30-35 বছর আগে আপনি জানেন বাংলাদেশের ইকোনমিক অবস্থা কেমন ছিল। আমরা নদীতে গিয়ে নদীর পানি, আমি এখনো গ্রামে যাই, কিন্তু সেই নদীর পানি থেকে আমি এখন গন্ধ পাই। সেটা তো শুধু বুড়িগঙ্গার কথা না, এগুলো ইচ্ছে করে সারা দেশের নদী। এগুলো তো ওই জন্যই যে এগুলো তো কারেকশন করতে হবে। এই যে পলিউটার্স যারা, এটা তো অটোমেটিক হয় না, এটা কারেকশন করা এখন কি আমাদের না, এটা করতে হবে। এই যেমন ধরেন এই যে আমাদের ওই যে সেন্ট মার্টিন, আমাদের একমাত্র কোরাল আইল্যান্ড, তো ওইটাতে হচ্ছে কি এত লোক যেত যে ওটা তো শেষ হয়ে যাচ্ছিল। তো এখন এইটা ইন্টারভেনশন করার ফলে ওই যে বলছে যে এত মাস যেতে পারবে, প্রেশার কমাচ্ছেন। আমাদের অর্থনীতি যেমন বড় হয়েছে, আমাদের অর্থনৈতিক সক্ষমতাও বাড়ছে, আমাদের কনজাম্পশন বাড়ছে। কনজাম্পশন বাড়ার পরে আমরা যে ওয়েস্ট প্রডিউস করছি, এই ওয়েস্ট গার্বেজ গুলো কিন্তু সারা দেশের নদী, নালা, বিল সব ডিস্ট্রয় করে ফেলছে। ওইটাই তো আপনাকে হচ্ছে কি ওই যে যেটা বাহ্যিকতা সংশোধন, মানে এক্সটার্নালিটিস যেটাকে আমরা বলি, নেগেটিভ এক্সটার্নালিটিস, পজিটিভ এক্সটার্নালিটিস, নেগেটিভ এক্সটার্নালিটিসগুলো। তো এইগুলো আপনাকে, যে লোকটা ধরেন এই যে নদীর পানি, নদীগুলো নষ্ট হয়েছে কিভাবে, সব আপনি গার্বেজ ওখানে দিয়েছেন, শিল্প কারখানা দিয়ে। কিন্তু আমরা যদি পলিউটারদেরকে পে করতে পারতাম তাহলে কিন্তু ও একটা ব্যবস্থা করতো না, তাহলে নদীতে ফেলতো না। এখন তো নদীতে করে তো ওর কোনো নেই। এটা তাহলে রেগুলেটরি ফেইলিওর, রেগুলেটরি ক্যাপচার যেটা বলা হয়, রেগুলেটরি ক্যাপচার। তো এটা থেকে বের হয়ে আসবো কিভাবে আমরা? এইটা এই যে দিন শেষে রাজনীতি না, এই যে দিন শেষে সবকিছু রাজনীতি। কারণ জুলাই যে অভ্যুত্থান হয়েছে, এটা কিন্তু এই জন্যই হয়েছে যে থিংস আর নট রাইট, এটাকে আনতে হবে, এইটাই তো ইচ্ছা ছিল। তো এখন আমরা আমাদের যে এই সীমিত সময় আমরা চেষ্টা করছি এটাকে ট্র্যাকে ওঠানোর, ইকোনমিটাকে। আমরা লাস্ট কর্মকাণ্ডে চলে আসছি, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। হ্যাঁ, ওইটা তো খুবই ইম্পর্টেন্ট। ওই যেটা বললাম যে এক্সচেঞ্জ রেট, আপনি জানেন আমরা যখন প্রথমে শুরু করি তখন তো একটা হচ্ছে যে 80 টাকা থেকে 120 টাকা এবং হু করে বাড়তেছে প্রত্যেক দিন। আগামীকালকে গেলে আরেকটা রেট, আগামীকাল একটা আপনি দিন ডিলে করলেই রেটটা ভিন্ন। তার থেকে বড় যে সমস্যা, ব্যাংকারদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল রেট নির্ধারণে। হ্যাঁ, না সেটা না, কিন্তু বলছি যে তো তখন শুধু সেটা না, ফরেন এক্সচেঞ্জ পাওয়াই যেত না। আমি ওই যে জ্বালানি কেনার জন্য পেতাম না। তো ওই জন্য আপনাকে যে যেটা বলে যে স্থিতিশীলতা যেটাকে বলি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেটের, তারপর হচ্ছে যে ব্যালেন্স অফ পেমেন্টসের স্থিতিশীলতা, তারপরে আয় ব্যয়ের মধ্যে যেটা রাজস্ব এবং যে খরচার মধ্যে একটা ভারসাম্য রাখা। এগুলো না রাখার ফলেই তো আপনার মূল্যস্ফীতি হয়েছে। তারপরে এক্সচেঞ্জ রেটটা হু করে ডিভ্যালুয়েশন হয়েছে। তারপরে হচ্ছে যে এক্সচেঞ্জ রেটের এই যে রিজার্ভ কমে গেছে। তো এগুলো সবই তো হয়েছে এই কারণে যে অর্থনৈতিক স্থিতিশীলতা। স্থিতিশীল অর্থনীতিতে এখনো লোকে তো হোর্ডিং করতেছিল, সবাই ডলার কিনে এখানে সেখানে রেখে দিচ্ছে। এখন আমাদের কতটা স্থিতিশীলতা বিরাজ করছে?
এখন তো অনেকটাই স্থিতিশীল, কিন্তু যেটা বললাম যে একটা লসের জন্য এই যে আমরা যে 1.5 বছরের মতো, এইটা খুব একটা পর্যাপ্ত সময় না। এটা অলরেডি রেজাল্ট দিতে স্টার্ট করছে, যেমন এক্সচেঞ্জ রেট হ্যাজ স্টেবিলাইজড, এখন আর কোনো বাড়তেছে না, 120 ওই রেঞ্জে রয়ে গেছে গত 5-6 মাস ধরে। এরপরে হচ্ছে যে রিজার্ভ বাড়তেছে, দিস ইজ গুড সাইন। তারপরে মূল্যস্ফীতিটা আস্তে আস্তে কমতেছে, ডাবল ডিজিট ছিল, তো এখন সিঙ্গেল ডিজিটের দিকে আসতেছে। বাট এগুলো আর একটু টাইম লাগে, কারণ এগুলো একটা ল্যাগড এফেক্ট বলি আমরা, যে সাথে সাথে আপনি একটা মেজার নিলেন, ইমিডিয়েটলি এটার ফল পাবেন না। ফলটা পাবেন 1 কোয়ার্টার পরে, কোনোটা 2 কোয়ার্টার পরে, কোনোটা 3 কোয়ার্টার পরে। তো এই জন্য এখন যদি সামনে যে গভর্নমেন্ট আসবে সেটা যদি অব্যাহত রাখে, তাহলে দেখবেন যে এটা আরও ইমপ্রুভ করবে। যে লেখাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আপনার অনর্থনীতি চর্চা, ওই লেখাটার ভিতরে আরেকটা উপশিরোনাম আছে, আমরা সেখানে একটু যেতে চাই। রাজনীতি নিয়ে যেহেতু কথা বলছিলাম, রাজনীতিবিদরা অনর্থনীতি পছন্দ করেন কেন? আপনি একটা শিরোনাম দিয়েছেন, ভিতরে আলোচনাও করেছেন। আমার প্রশ্ন, কেন তারা অনর্থনীতি পছন্দ করেন? কারণ তাদের ইলিগেল ইনকামের এটা তো হচ্ছে অনর্থনীতি। কারণ ওরা যদি অর্থনীতির নিয়ম কানুনের মধ্যে যদি তারা থাকেন, তাহলে তো করতে পারবেন না তাদের যে ব্যক্তিগত সুবিধার জন্য। আমাদের রাজনীতির মেইন সমস্যা হচ্ছে যে রাজনীতিবিদদের কোনো অর্থ উপার্জনের কোনো নিজস্ব কোনো পেশা নাই। এবারে নির্বাচনে হলফনামায় কিছু রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, আমরা কারো নাম নিয়ে আলোচনা করছি না, শীর্ষস্থানীয় রাজনীতিবিদ তাদের বাৎসরিক যে আয়ের হিসাব দেখিয়েছেন, আপনি দেখেছেন বোধহয়। সেই হিসাবে আমাদের একজন নিম্ন আয়ের লোক, যে তার পক্ষেও তো আসলে সংসার পরিচালনা করা খুব এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ব্যাপার হলো, যে আমাকে যে নির্বাচন করতেছে একজন, বললাম যে, তো জিজ্ঞেস করলাম যে কী পরিমাণ টাকা লাগবে। বলে যে বাংলাদেশের যে কোনো কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচন করতে হলে কমপক্ষে 5 কোটি টাকা লাগবে। একটা যদি উইনিং একটা ক্যাম্পেইন করতে হয়, একটা হচ্ছে আপনি কিছু করলেন না, আপনার ভোট পাইলে টাইলে, কিন্তু আপনি যদি উইনিং একটা ক্যাম্পেইন করতে হয় 5 থেকে 8 কোটি টাকা মিনিমাম লাগবে। তো এইসব যারা হলফনামা দিচ্ছেন, তারা এই 5 থেকে 8 কোটি টাকা কোথায় পাবেন? কোথাও না, এবং কোথাও তো কেউ না কেউ তাদের পেছনে হয়তো বিনিয়োগ করবেন। না বিনিয়োগ না, এগুলো বিনিয়োগ না, এগুলো হচ্ছে নিজেদেরই অর্থ, ওনারা হলফনামাতে সত্য বলেছেন কি এটা আমরা জানি। আবার এমনও হয়, বলা হয়ে থাকে যে উইনিং অ্যাট্রাক্টস মানি। আপনি জিতে যাচ্ছেন, এরকম যদি আমি বুঝতে পারি যে আপনি জিতে গেলে আপনি মিনিস্টার হবেন। না, প্রথম কথা হচ্ছে যে ওই যে আপনি যেটা বললেন যে আপনাকে কেন টাকা দেবে, আমার টাকা আমি আপনাকে কেন দেবো? এক্স্যাক্টলি। যদি আপনার প্রত্যাশা না থাকে তাহলে তো সেই প্রত্যাশা করতে গিয়েই তো আরো অসুবিধা হবে। আপনার অনর্থনীতি চর্চা করতে হবে। চর্চাটা বন্ধ হয়ে গেলে তো আমি ইনভেস্ট করলে আমি প্রত্যাশা কিছু করতে পারছি না। তাহলে নির্বাচনে এই যে আপনার এই যে অর্থের একটা প্রভাব, অর্থের প্রভাবটাই তো আসলে পেশি শক্তির প্রভাবকেও আরো স্ট্রেনথেন করে। তো এই জন্যই আমরা চাচ্ছি যে কিছু পুরো না হলেও কিছু ভালো লোক নির্বাচিত হোক, যে দলের হোক না কেন। আমরা তো আমাদের তার কোনো দল নাই, সব প্রার্থী আমাদের দল। আপনাদের কিছু করণীয় তো না, করণীয় নাই, কারণ এখন সেটা না, মানুষও তো চাইতে হবে। কারণ হচ্ছে ভোটটা তো মানুষ দিবে। এখন ওই সেই অনুভবটা তো ভোটারদের মধ্যে আসতে হবে, যে আমাকে যে লোকটা ভোটের দিন 1000 টাকা দিল, তো সে কত টাকা নিজের জন্য করবে, সে আমার ভোটটা পেয়ে কি করবে, আমার স্বার্থকে দেখবে, আমাকে কি আর কোনো সময় খোঁজ করবে, নাকি ইলেকশনের সময় যে টাকাটা দিল ওই টাকাটাই শেষ, কিংবা শাড়ি দিল, কিংবা দিল, হোয়াটএভার। তো ওই জন্য ভোটারদেরকে করতে হবে। সুতরাং যে ভোটারদেরকে বুঝতে হবে, যারা আমাদের দেশের রাজনীতি অনেক বেশি ব্যয়বহুল বলা হয়, ইলেকশন ব্যয়বহুল, রাজনীতি ব্যয়বহুল। তো এত এক্সপেন্ডিচার হলে যারা এক্সপেন্ডিচার করবেন তারা যদি আবার ওইটার সোর্স না পান, তাহলে পরবর্তীতে আবার এক্সপেন্ডিচার করবেন কিভাবে? না, সেটাও তো একটা এখন এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে ধরে নেয়, যে আমি একটা বিনিয়োগ করলাম, 10 কোটি টাকা বিনিয়োগ করলাম, তো এখন আমি 100 কোটি টাকা এটা থেকে আদায় করতে হবে। ওই আবার সেই অনর্থনীতি করতে হবে আপনাকে।
তাহলে অনর্থ বৃত্ত আপনার এই লেখায় আরেকটা আমি শব্দ পেয়েছি, বাতিলকৃত অর্থনীতিবিদ। হ্যাঁ, বাতিলকৃত অর্থনীতি বাতিল মানে হচ্ছে কারা আসলে, কাদেরকে আপনি বাতিলকৃত অর্থনীতিবিদ হচ্ছে যে আপনি আমি বলি বাতিলকৃত অর্থনীতিবিদের কথাটা এটা কেইন্সের উক্তি, ডিফাঙ্কড ইকোনমিক। তোরা বলছে রাজনীতিবিদরা মনে করে যে ইকোনমিক্স এগুলো শোনার দরকার নেই, আসলে কিন্তু তারা কোনো কারো না কারো ইকোনমিক্সের পরামর্শ দেয়। পরামর্শ মানে কি, যে পরামর্শ, কুপরামর্শ দেয়। এই যে যেমন ধরেন আমাদের যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নররা ছিল এর আগে, তো এরাই তো অর্থনীতির ইয়েটা তো মানে ডিব্যাকল যেটা, এটা তো এদের এটার আর্কিটেক্ট হচ্ছে এরাই। তো এরাই তো এই কুপরামর্শ দিছে যে করতে হবে, যে এই যে লোন দেওয়া, করা, তারপরে কোনো এই যে ব্যাংকিং সিস্টেমে জবাবদিহিতা করা, তো এগুলো তো সব ওরাই করছে। তাদের নিয়োগগুলো তো রাজনৈতিক প্রভাবে হয়। তো ওই জন্য হচ্ছে যে আপনি ভালো অর্থনীতির পরামর্শ নেবেন নাকি বাতিল অর্থনীতির পরামর্শ, এটা আপনার চয়েস। কিন্তু যেটা বললাম, এই দুইটা চয়েসের কনসিকুয়েন্স আছে। কনসিকুয়েন্স হচ্ছে যে আপনি এইসব ডিফাঙ্কড ইকোনমিক্স কিংবা যারা মানে অর্থনীতি মানে যারা অর্থনীতি নিয়ম কানুনকে বালাই করেন না, নিজস্ব অর্থনৈতিক নিয়ম তৈরি করেন, তাদেরকে করে হয়তো রাজনীতিবিদদের ব্যক্তিগত লাভ হতে পারে, কিন্তু অর্থনীতি লাভ হবে না, দেশের লাভ। অর্থনীতিকে যখন তারা প্রতিশোধ পরায়ণ করে তোলে, তারপরে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তো আবার অর্থনীতিবিদদের কাছে আসতে হয়, ভালো পরামর্শ। তো এখন আবার হয়, তো আবার এখন ধরেন এটা একটু ঠিক হয়ে গেছে, এখন আরেকজন আসলো বোঝেন এখন তো ঠিকই আছে, আবার তাহলে আবার স্টার্ট করি, আবার তাহলে শুরু করি। আমরা যে আলোচনাটা করলাম আপনার অনর্থনীতির চর্চা যেটা বেড়েছে বাংলাদেশে, এইটা তাহলে গত 15 বছর বলি বা আপনার স্বাধীনতার পর থেকেই একটু একটু করে বাড়ছে, বিভিন্নভাবে বাড়ছে। গত 15 বছরে হয়তো এইটার এক্সটেন্ট আপনার অনেক বেশি ছিল, ম্যাগনিটিউড অনেক বেশি ছিল। সব কিছু মিলায় যে চেহারাটা দাঁড়িয়েছে আপনার বইতে, যে আপনি চিত্রটা প্রকাশ করেছেন, আঁকার চেষ্টা করেছেন, সেই চিত্রটা আসলে কেমন রাজনৈতিক অর্থনীতি? চিত্রটা হচ্ছে যে মানে আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতিতে ওয়েস্ট পিপুল পরিমাণ, মানে আপনাকে ওয়েস্টের নানান ধরনের ওয়েস্ট আছে, যেমন চুরি একটা ওয়েস্ট, ঘুষ দুর্নীতি একটা ওয়েস্ট, এবং এই যে অনেক অপ্রয়োজনীয় খরচ আছে। যেমন ধর আমি তো সরকারি কর্মচারী ছিলাম, আমরা আগে কি বলে যে সরকারি অফিসে, আমি এনবিআরে চাকরি করতাম তখন, গরমে মধ্যে এই রাত্রে 8টা পর্যন্ত কাজ করতাম বাজেটের সময়, এবং কি এটা ভাঙা একটা অনেক পুরনো বিল্ডিং। এখন তো আপনি সরকারি অনেক অফিস আছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মতো, আপনি যদি নতুন বিল্ডিংগুলো, নতুন অর্থ মন্ত্রণালয়ে যদি যান, কিংবা নতুন যদি ক্যাবিনেট ডিভিশনে যান, কিংবা এনবিআর যান, এনটিএমসি বিল্ডিং এ যান, এটা কাদের এবং এটা কোন দেশের? তো ওই জন্য আমাদের অর্থনীতির একটা বড় সমস্যা হচ্ছে অপচয়। আপনি আগারগাঁওয়ের যে বিল্ডিংগুলোর কথা বলছেন, আগারগাঁওয়ে কিন্তু এখানে একটা বস্তি আছে। আমি 2 সপ্তাহ আগে ওইখানে একটা ট্রেনিং ক্লাসে গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমি অত লাক্সারিয়াস বিল্ডিং গুলো দেখছি, আমার কাছে ওই এলাকায় গেলে মনে হয় এটা বিদেশি কোনো এলাকা। কিন্তু পাশেই যখন আমি বস্তির লেকটা, একটা ক্যানাল আছে, লেকের মতো আছে, নোংরা, আপনার গন্ধ, ওখানে গেলে মনে হয় এটাই হলো বাংলাদেশ। আসলে তো ওইটাই। তো এই জন্য হয়েছে কি যে সবাই মনে করতেছে ওই যে একটা উট পাখির মতো ওই বালির মধ্যে মাথা গুজিয়ে আছি। তো আমরা টাইম দ্যাট উই শুড, যেমন ঢাকার আমরা জ্যাম দূর করতে পারলাম না, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ঠিক করতে পারলাম না, আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলাম এবং মেট্রো করলাম, দরকার আছে। কিন্তু নিচে যারা আছে, নিচে তো মেজরিটি পিপুল আপনার কমিউট করে, তাদের দিকটা দেখলাম না। আপনার পে করার এক্সট্রা ক্যাপাসিটি আছে, আপনি এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইউজ করে আপনি জ্যাম এসকেপ করে চলে গেলেন, তাহলে পিপুল। এইটাই আরেকটা জিনিস হচ্ছে যে ওই যে যেটা বললাম যে এই যে একটা হচ্ছে ইমব্যালেন্স। যেমন ধরেন আপনার এতদিন ছিল যে বিদ্যুৎ দিলে ভোট পায়, তো এখন তো শতভাগ বিদ্যুতায়ন মোটামুটি ভাবে কানেক্টেড সময়। এখন হচ্ছে রাস্তা, সবাই চায় যে তার ওখানে রাস্তা হবে,
এবং সবাই চায় যে 2 লেনের রাস্তা হবে, 4 লেনের রাস্তা হবে, 6 লেনের রাস্তা হবে, 8 লেনের রাস্তা হবে। এত রাস্তা করার জমি কোথায় আমাদের? সবগুলো জমি রাস্তা করে ফেললে আমার ফুড আসবে কোত্থেকে? ফুডের প্রশ্ন বাদ দেন, আপনি কবরের জায়গা কোথায় পাবেন? এমন অবস্থা চলে আসতেছে। আমি এদেরকে বলি, তোমরা যে যেভাবে এই যে জমি অধিগ্রহণ করতেছো, প্রত্যেক দিন আমি 200 কোটি টাকা, 170 কোটি টাকা, সব 80 কোটি টাকা রাস্তা বানানোর রাস্তার জন্য ভূমি অধিগ্রহণ করতেছে। তো এই জন্যই একটা হচ্ছে কি, আমরা তাহলে কৃষি জমি আমরা বাঁচবে? আমরা কৃষি জমি- কৃষি জমি আমরা বাঁচবে। আমরা এই জন্য দুইটা জিনিস করছি। একটা জিনিস করছে যে আমরা একটা মাল্টি মডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করছি, মাস্টার প্ল্যান করছি। তো ওখানে বলছি যে আমরা এখন যে অবস্থায় চলতেছে, এইভাবে যদি রাস্তা থাকে, তাহলে এই যে ঢাকা চিটং চিটং পোর্টে যত মালামাল আসে 94% রোডে আসে। এইভাবে যদি চলতে থাকে, তাহলে এই 2-3 বছরের মধ্যে ঢাকাতে চিটং যেতে 20 ঘন্টার উপরে লাগবে। আমরা তাহলে ঢাকা চিটাগাং মালামাল পরিবহনের জন্য রেলওয়েকে এক্স্যাক্টলি সেই কথাটাই। তো এই জন্য আমরা বলছি যে একটা মাল্টি মডেল, যে আমাদের তো অ্যাকচুয়ালি আমার ন্যাচারাল হাইওয়েজ আর আওয়ার রিভার্স। আপনি জানেন এই যে সোনারগাঁও হোটেলের পাশ থেকে তখন তো আর ইঞ্জিন চালিত বোট ছিল না, ওই যে দাঁড় বা বোট দিয়ে আপনি সিরাজগঞ্জ যেতে পারতেন। সিরাজগঞ্জ যাওয়া মানে কি, আপনি সারা দেশে চলে যেতে পারবেন। এরপরে সিরাজগঞ্জ যদি আপনি পৌঁছেন, তখন তো আপনি পুরো উন্মুক্ত খোলা হতে জায়গায় চলে গেলেন। সারা দেশে আপনি ঘুরবেন। তো আমরা ওই জন্য একটা করছি, সেখানে আমি বলতেছি যে অ্যাটলিস্ট 20% সড়ক থেকে ইয়েতে সরাতে হবে। একটা হচ্ছে অপচয়, আর হচ্ছে ইমব্যালেন্স, মানে ডেভেলপমেন্টের কোনো নেই। তারপর আমরা এই জন্য একটা বিদ্যুৎ এবং জ্বালানি খাতের জন্য আমরা একটা মাস্টার প্ল্যান করে যাচ্ছি। আপনার কাছে আমার এই পর্বে আরেকটা কোশ্চেন আছে। আমরা যে আলোচনাটা করলাম রাজনীতি অর্থনীতি উভয় ক্ষেত্রেই দেখা যাচ্ছে এখন তো ইকোনমিস্টরা নতুন থিওরি দিয়ে থাকেন, ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট থিওরি, যেটা ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে ইকোনমি পলিটিক্স গ্রো করে। আমাদের ইনস্টিটিউশনগুলো এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনে পরিণত হয়ে গেছে, সেটা ইকোনমিক বলেন আর হচ্ছে পলিটিক্যাল ইনস্টিটিউশন বলেন। সেই এক্সট্রাকটিভ ইনস্টিটিউশনগুলোকে রিভার্স করে আপনার ভার্চুয়াস সাইকেলে নিয়ে আসা, এইটা হচ্ছে রাজনীতিতে পরিবর্তন হতে হবে। ওই যে একটা কথা আছে না, পলিটিক্স ইজ দ্য কমান্ড পোস্ট। রাজনীতিতে গুণগত পরিবর্তন না হলে হয়, এগুলো হবে না। তাহলে ভবিষ্যৎটা ডিপেন্ড করছে কি রাজনৈতিক পরিবর্তনের উপরে। তারা বিগিনিংটা যদি করতে পারেন তাহলে আস্তে আস্তে অবশ্যই, বাট ওভারনাইট তো আমাদের না। যেমন ধরেন এই যে খুব একটা ছোট্ট, মানে খুব এটা আত্মপ্রশংসার ব্যাপার না। আমি যে 3 মন্ত্রণালয় ছিলাম, এখানে তো ব্যাপক দুর্নীতি হয়েছে, সবাই জানে। বিদ্যুৎ জ্বালানিতে, সড়ক ও সেতু, রেলওয়েতে ব্যাপক দুর্নীতি, সবাই জানে। তো এগুলো কারা? এর প্রধান কুশীলব ছিল মন্ত্রীরা। তো একই 3টে চেয়ারে তো আমি তো বসলাম। দেড় বছর ধরে তার থাকার করলাম। তো আমার তো এগুলো করার কোনো প্রয়োজন হলো না, কারণ আমার হচ্ছে একটা প্রফেশন আছে। আমি এখন এখান থেকে চলে গেলে আমি আমার সেই প্রফেশনে আবার আপনি থাকার সময় আপনার 3টা মন্ত্রণালয় কি যে এক্সট্রাকটিভ ইনস্টিটিউশন বা সিস্টেম গ্রো করেছিল, সেটা কি ইনক্লুসিভিটির দিকে গেছে কিনা? যে আপনি চলে যাওয়ার পরে এটা আমি আপনাকে বলবো যে এটা আসলে করতে পারি না, কারণ হচ্ছে এটার বীজ একদম আপনি চলে যাওয়ার পরে সেটা যাবার ব্যাক করবে না। এটা এখন হয়তো আন্ডার দ্য কার্পেট, এখন আন্ডার দ্য কার্পেট না। এবং এটা যে একদম কমাইতেও পারছে তা না। হয়তো আমাকে দেখে আমার ইমিডিয়েট সেক্রেটারি হয়তো একটু রেস্ট্রেন্ড হয়েছে, বাট ওভারঅল আমি তো যেখানেই গেছি যে আমি সেদিন একটা মধ্যপাড়াতে গেলাম, ওখানে কতগুলো পরিবহন করতে পারতেছে না, একটা রেল লাইন। তো আমি গেলাম যে রেল লাইনটাকে করতে হবে। তো আমি মনে করলাম যে একটা নতুন রেল লাইন করবো। দেখুন রেল লাইনটা আছে, এটাকে খালি ইমপ্রুভ করতে হবে। কত কোটি টাকা? 242 কোটি টাকা মেইনটেনেন্স, জাস্ট মানে চুরি। তো ওই জন্য হচ্ছে কি, এগুলো তো একটা, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, আমাদের তো কোনো শাস্তি তো নাই, কোনো শাস্তি হয় না। আর শাস্তি হয় হচ্ছে কি যখন লোক থেকে চলে যায়। শাস্তি তো হওয়া উচিত যখন লোক কাজ করে তখন।
কারণ লোক অপরাধ করে কখন? যখন চাকরিতে থাকে, যখন একজন সচিব থাকে কিংবা আমরা একজন পোস্টমর্টেম মন্ত্রী থাকে, এগুলো তো কোনো লাভ নাই। আমরা পোস্টমর্টেম এগুলো তো অর্থহীন, এগুলো মানুষকে হয়রানি করা ছাড়া কিছু না। আসলে করা উচিত যে মন্ত্রীদের তারা যখন থাকেন, মানে কাজ করতে থাকেন, তখনই তাদেরকে অনুসরণ করা উচিত। আপনি যে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যাচ্ছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে নতুন সরকার গঠিত হবে, আপনার উত্তরসূরিরা সেখানে আসবেন, তাদের জন্য আপনার কোনো পরামর্শ? আমার জন্য আমি এটাই আপনাকে যেটা বললাম, সেটা হচ্ছে যে আমরা কয়েকটা জিনিস রেখে যাব। এটা যে আমরা কি অবস্থায় পাইছি, আমরা কি করছি, এবং এর ফলে এখন আমরা কোথায় আছি, আর এরপর হচ্ছে যে এখন ভবিষ্যতে কোথায় যেতে হবে। ওই যেটা বললাম যে মাল্টি মডাল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান, কিংবা কী বলে এনার্জি অ্যান্ড পাওয়ার সেক্টর এই প্ল্যান, সেগুলো আমরা করে যাচ্ছি। তো সুতরাং মানে আমার যে সাকসেসররা হবেন, তারা অ্যাটলিস্ট ওই হাতড়াতে হবে না। আমি যেরকম জানতাম না কী করতে হবে, সেটা হবে না, তারা কিন্তু জানবেন। এবং আমি যেটা সত্যি কথাগুলো, প্রায়োরিটিসগুলো কী, সেগুলো আমরা করে বলে যাব, চ্যালেঞ্জেসগুলো কী সেটা বলে যাব। কারণ আমাদের তো আর কোনো নেই যে আমরা তো আরেকবার ভোটে দাঁড়াচ্ছি না, সুতরাং আমাদের তো এমবেলিশ করার কিছু নেই। আমরা বলবো যে আমরা এটা করতে পারছি, এটা করতে পারি নাই, আপনারা এটা করার চেষ্টা করবেন। মোহাম্মদ ফাউজুল কবির খান, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ততার ভিতরে সময় দিয়েছেন। আমি আপনার বই নিয়ে আরও ইন্টারেস্টেড। যদি আপনার, আশা করি ফেব্রুয়ারিতে নির্বাচনের পরে নতুন সরকার যখন দায়িত্ব নেবে, আপনার উত্তরসূরিরা আসবে, আপনি একটু চাপমুক্ত সময় পাবেন, তখন আপনার সাথে আরো আলোচনা করব। আপনি ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করুন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।